আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে শেয়ার করব কি কি রান্না করছি। এখানে আছে কলার মোচা, আছে খাসির ভুঁড়ি বা বট বা উজরি, যে যেটা বলেন, আছে মাছ, পাঙ্গাস মাছ, ছোলা রান্না করব সঙ্গে। তো চলুন দেখি তাহলে শুরু করা যাক আজকের নতুন ব্লগ, আজকের প্রথম ব্লগ। তো আমি এখানে তেলের মধ্যে মশলা দিয়ে দিয়েছি। আমি ব্লেন্ডারে সব মশলা একসঙ্গেই ব্লেন্ড করি, গরম মশলা থেকে শুরু করে সব কিছু দিয়ে। এতে কাজ অনেক সহজ হয়, তাড়াতাড়িও হয়। তো মশলাটাকে আমি এখানে পানি দিয়ে একটু কষে নিচ্ছি, যাতে এটার কাঁচা গন্ধটা না থাকে। আর যখন তেল ছড়িয়ে বের হয়ে আসবে, তখন আমি মশলাটার মধ্যে মাছ দিয়ে দিব। তো এখানে মাছটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। মাছটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মাছটা কষানোর এক পর্যায়ে এখানে আমি পানি দিয়ে দিব। বাস এখানে আমার মাছটা কষানো হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে। এখন আমি মাছটাকে নামিয়ে নেব। এই পাশে আমি দুধ চাপিয়ে দিয়েছি, আমার দুধে বলকও চলে এসছে। এই দুধ থেকে সর তুলে আমি বাড়িতেই ঘি তৈরি করি। যদি আপনারা চান, আমি একদিন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব, কিভাবে আমি ঘি তৈরি করি। তো এখানে আমি আবার মশলা কষিয়ে নিয়েছি এবং দিয়ে দিলাম আলু এবং ছোলার ডাল। আমি এর মধ্যে কলার মোচাটা দিয়ে রান্না করব। আসলে কলার মোচাটা কিন্তু অনেক হেলদি একটা খাবার এবং মাঝে মাঝে আমাদের খাওয়া উচিত। আর যেহেতু আমাদের এখানে লকডাউন চলছে, আমি বাজারে আসলে যেতেও পারিনি, যেটা মানে মেন বিষয়। আমি না যাওয়ার কারণে আমার ফ্রিজে যা ছিল আমি সেগুলো দিয়েই মোটামুটি কাজ চালানোর চেষ্টা করছি। তো আমি আসলে ভীষণই এখানে খারাপ অবস্থা। আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের এখানকার অবস্থাটা একটু ভালো হয়, আমরা যেন মানে একটা সুস্থ জীবন যাপন করতে পারি। তো এখানে আমার কলার মোচাটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কলার মোচাটা আমার আগে রান্না করা ছিল। তো আমি আবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এখানে মশলা দিয়ে দিলাম। আমার মশলাটা আমি কষিয়ে নেব, ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়েছি এবং তেলও ছড়িয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু আর ছোলার ডাল। এর মধ্যে আমি দিব খাসির ভুঁড়ি। এই যে খাসির ভুঁড়িটা আমি পরিষ্কার করে এবং প্রেসারে সিটি মেরে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আসলে খাসির ভুঁড়িটা এভাবে খেতে খুবই ভালো লাগে। মানে আমার শ্বশুর বাড়িতে আমি এভাবে রান্নাটা শিখেছিলাম, যে একটু মিশ দিয়ে খাওয়াটা। আমার যেহেতু হাজব্যান্ড এইভাবে রান্নাটা পছন্দ করে, সেহেতু আমাকে এইভাবেই করতে হয়। তবে আমার বাবার বাড়িতে একদম দেখেছি ছোটোবেলা থেকে যে ভুঁড়ি একদম 7 দিন 8 দিন ধরে জাল করে করে রেখে রান্না করে। ওটাই আসলে ওইদিককার ট্রেডিশান। মানে এক একটা অঞ্চলের রান্না তো এক এক রকম হয়ে থাকে, যে দিককার রান্না। তবে সব রান্নাই সুন্দর হয়, হয়তো আমরা অনেকেই খাই না বিধায় জানি না যে এই রান্নাটা এইভাবে করা যায় বা এই রান্নাটা এইভাবেও সম্ভব, এইভাবেও খাওয়া যায়। আসলে যেটা জানি না সেটা সবসময়ই আমাদের কাছে একটু উইয়ার্ড লাগে। তবে যখন আমরা ইউজ টু হয়ে যাই, তখন দেখা যায় যে এগুলো আসলেই মজার। তো আমি যখন শ্বশুরবাড়িতে প্রথম গিয়ে দেখছি যে আসলে বটের সঙ্গে বা ভুঁড়ির সঙ্গে মিশ দিয়ে খায় আলু, তো এটা আমার কাছেও ফার্স্টে উইয়ার্ড লেগেছিল, কিন্তু পরে যখন আমি খাওয়া স্টার্ট করেছি তখন আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। আপনারাও ট্রাই করবেন এবং কেমন লাগে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। ভালো লাগলেও শেয়ার করবেন, খারাপ লাগলেও শেয়ার করবেন এবং করে খাওয়ার চেষ্টা করবেন।
তো আমার এখানে বটটা হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। আর আমি এদিকে পেঁয়াজ কেটে রেখেছি, মানে ছিলে রেখেছি। আমাকে এটা ইয়ে করে রাখতে হবে, ফ্রিজে রেখে দিতে হবে। আর আম বিকালের নাস্তার জন্য আম বেছে বেছে রেখে দিয়েছি, যেগুলো পাকা সেগুলো কেটে নিতে হবে। তো আমার রান্না হয়ে গেল আজকে এই কটা রান্না। তো আমি বিকালে নাস্তা প্রিপারেশান নিচ্ছি। এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি, 2 কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি। আমি বান বানাবো বা ব্রেড বানাবো, যেটাই বলেন না কেন, বিকালে নাস্তার সাথে ভালো লাগে। দিয়ে দিয়েছি আমি চিনি, দিয়ে দিলাম ইস্টটা দিয়ে দিব এখন 2 চামচের মতো ইস্ট দেব। আসলে বাইরের পাউরুটিগুলো মানে বাচ্চাদেরকে খাওয়াইতে গেলে একটু ভয় ভয় লাগে যে কেমন হয়। আর বাসাতে যদি পাউরুটি না থাকে সেক্ষেত্রে তো আরও সমস্যা। এই জন্য আসলে হঠাৎ করে বানিয়ে নিতে হয়। মাত্র এই বানটা আমি আসলে 20 মিনিটও লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে এই বানটা রেডি হয়ে যায়। এবং এটা খুবই হেলদি, মানে হেলদিয়েস্ট ওয়েতে তৈরি করা। কিভাবে আমি বলি, এটাতে কোনো তেলের মানে শুধু মাখানোর সময় যেটুকু তেল দেওয়া হয় সেইটুকু তেলই, আদারওয়াইজ এখানে কোনো তেল দেওয়া হয় না। আমি এটাতে ওভেনের মতো করে চুলাতেই করে নেব, বেক করে নেওয়ার মতো করে নেব। তো আমি এখানে ডোটাকে মেখে নিচ্ছি উষ্ণ গরম পানি দিয়ে। মানে পানিটা এমন গরম হতে হবে যেন আঙ্গুলটা চুবিয়ে 2-3 সেকেন্ড রাখা যায়, এরকম গরম। একদম অতিরিক্ত গরম হয়ে গেলে আটাটা সিদ্ধ হয়ে যাবে, যাতে করে ডোটা আর ভালো হবে না, মানে বানটা ভালো হবে না। তো এই পাশে আমি ডিমও চাপিয়ে দিয়েছি, আবার দেখতেই পাচ্ছেন আমও ছিলে নিচ্ছি। আমগুলো কেটে ফ্রিজে রেখে দেব, এতে করে বিকালে যখন ওরা খেতে বসবে তখন বেশ ঠান্ডা হয়ে যাবে। এখন গরমের সময় একটু ঠান্ডা আম ভালো লাগে খেতে। আসলে রাজশাহীতে এই সিজনে দেখা যায় আমটা খুবই, মানে এমন কারো বাসা পাওয়া যাবে না যার বাসাতে মনে হয় 5-6 কেজি আম থাকে না, বা কোনো এমনও বাসা আছে যাদের বাসায় সবসময় 15-20 কেজি আম থাকে। তো এখানে আমি আমগুলো সবগুলো কেটে নিয়েছি। খুবই মজার আম, খুবই মজার, এবং দেখতেও এত সুন্দর কালারটা যে আসলে কি বলবো, মানে মনে হয় যে না খেয়ে জাস্ট রেখে দেই, এত এক্সিলেন্ট কালার। তো আমগুলো আমার কাটা হয়ে গেছে, আমি এগুলোটা এখন ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো এই পাশে আমি ডিম আলুর চপ রেডি করে নিচ্ছি। ডিম আলুর চপ করার জন্য আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি এবং সরিষার তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এটাকে লিচি কেটে নেব। আমার 8টা ডিম এর সঙ্গে 8টা আমি আলু, এখানে চপগুলো আমি রেডি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো হাতে 2 হাত লাগাতে হবে, এক্ষেত্রে কোনো অপশন নেই। 2 হাতের তালু ব্যবহার করে এখানে আমাকে এই চপগুলো রেডি করে নিতে হয়েছে আর কি। তো এক এক করে আমি সবগুলো চপ আমার রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার চপগুলো রেডি হয়ে গেছে। তো আমি এখন চপগুলোকে কোট করে নেব। আমার চপগুলোকে আমি ডিমে চুবিয়ে তারপরে ব্রেড ক্যামের মধ্যে দিয়ে আমি আবার একটা কোট করে নেব। আপনারা চাইলে ডবল কোটিং করতে পারেন, আমি ডবল কোটিং করব না, আমার সিঙ্গেল কোটিং, কারণ আমার টাইম অত বেশি নাই। আমার শুধু মানে কাজ তাড়াতাড়ি হলে হলো। আমি এটা করে নিয়েছি, বাস আমার কোট করা হয়ে গেছে। এই পাশে আমার বানের যেই আমি ডোটা রেখে দিয়েছিলাম ইস্ট মাখানো, ওই ডোটা ফুলে অলরেডি ডবল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মানে ডবল না, ট্রিপল হয়ে গেছে, মানে একদম এটা ফুলে গেছে। এখন আমি হাতে তেল মাখিয়ে আবার এই ডোর মধ্যে যেগুলো এয়ার বাবল হয়ে গেছে এই এয়ার বাবলগুলোকে আবার আমি ইয়ে করে দেব, ভেঙে ফেলবো, দিয়ে আবার এটাকে আমি ভালো করে একটু মানে কি বলে যে ডো মাসাজ যেটা বলে মাসাজ করব আর কি। তো ডোটা আমার মাসাজ করা হয়ে গেছে।
তো ডোটা থেকে কিছু মানে আমি যে পরিমাণ সাইজের বান করব সেই বান সাইজগুলো আমি আমার বাসায় আসলে মোল্ড ছিল না এক্সট্রা কোনো, আমার একটা হার্ট শেপের কেকের মোল্ড ছিল, আমি সেই হার্ট শেপের মোল্ডের মধ্যেই বসায় দিয়েছি। আসলে মানে করার কিছুই নাই, যেহেতু লকডাউন আমি বাইরে যেতেও পারছি না, মোল্ড আসলে নিয়ে আসা একটা খুব দরকার। তো আমি এখানে চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসায় দিয়েছি বড়, ওটার মধ্যে যেই মানে ইয়ে থাকে র্যাকের জিনিসটা, সেটাতে আমি হচ্ছে মোলটা বসিয়ে দিয়েছি। একটু উঁচু জায়গায় অবশ্যই মোলটা রাখতে হবে, ডাইরেক্ট প্যানে দেওয়া যাবে না, এতে করে নিচ থেকে পুড়ে যাবে বানগুলো, যেটা খেতে একদমই ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, মানে খুব একটা বাজে ব্যাপার হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছেন এখানে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি, এবং যেহেতু ননস্টিকের হাঁড়ির এই কাচের ঢাকনাগুলোতে একটা ছিদ্রি থাকে এয়ার পাসিংয়ের জন্য, তো এই ছিদ্রিটাকে আমি আমার টিস্যু পেপার দিয়ে আমি লক করে দিলাম। এটা এখন মোটামুটি মানে এয়ার পাস করবে না। তো এই পাশ থেকে আমি হচ্ছে আমার যে চপগুলো আমি তৈরি করেছিলাম সেই চপগুলো আমি ভেজে নিচ্ছি, ডিম আলুর চপ। এই চপটা এত মজা হয় খেতে, বিশেষ করে রমজান মাসে, মানে এই চপটা কিন্তু ফ্যামিলির সবাই খুবই পছন্দ করে, বড় থেকে ছোট, বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট, আমার ফ্যামিলিতে অনেক ডায়াবেটিক পেশেন্ট, আমার শাশুড়ির ডায়াবেটিক পেশেন্ট, আমার বাবা ডায়াবেটিক পেশেন্ট, তো ওনাদের জন্য বিশেষ করে এটা খুবই মানে মজার, কারণ ওনারা মিষ্টি জাতীয় জিনিস অত বেশি খেতে পারেন না, যেটা খুবই দুঃখজনক। সো দ্যাটস ওয়াই ঝালের জিনিসটা করলে, আর রোজা থেকে কিন্তু ঝালের জিনিসটাই বেশি ভালো লাগে, তাই না? আমাদের সবারই ভালো লাগে, আমি তো তাই মনে করি। তো একে একে আমি যেই চপগুলো আছে আমার সবগুলো চপই আমি এখন ভেজে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে আমার চপগুলো, ওয়াও, দেখতেই খুবই মজা লাগছে। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন এবং বানিয়ে খাবেন, কেমন লাগছে আমাকে জানাবেন, এবং আপনারা কেমন কেমন খাবার খেতে পছন্দ করেন আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, আমি সেই রকম রান্না করে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো এই পাশে আমার বানটা হয়ে গেছে বলতে জাস্ট দেখতে হয়তো আপনারা পারছেন কি না আমি বুঝতে পারছি না, তবে এখানে দেখুন কতটা সফট হয়েছে আমার বানগুলো, ভীষণই সুন্দর হয়েছে। এভাবে চুলাতেও হাঁড়ি দিয়ে বান তৈরি করা যায়, দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আমার বানগুলো। আপনারা যদি মনে করেন যে একদম বাজারের মতো বান তৈরি করবেন, ওইটাও করা সম্ভব, কিছুই করতে হবে না, শুধু ডিমের কুসুম এই বানটার উপরে জাস্ট একটু ব্রাশ করে দিতে হবে, মানে বেক করার আগে, আর সামান্য একটু তিল ছিটিয়ে দিতে হবে, তাহলেই দেখবেন যে এটা একদম বাজারের কেনা ব্রেডের মতো হবে। তো আমার বাসার সবাই সাদা ব্রেডটাই পছন্দ করে, এটা একটু দেখতে মানে চাইনিজ লাগে, মানে চাইনিজের খাবারগুলো অনেক বেশি হেলদি হয়, এটাও দেখতে হেলদিও লাগে, আবার খুবই পছন্দ করে বাচ্চা থেকে সবাই, সেই কারণে আমি আসলে এই গিয়কটা ব্রাশ করিনি, তো আপনারা চাইলে করতে পারেন। তো হয়ে গেছে আমার বান রেডি, দেখুন কতটা সফট, মানে হাত দেওয়ার সঙ্গে একদম তুলতুলে হয়ে গেছে। তো আমার আজকের নাস্তা রেডি, আমরা এখন নাস্তা করব, বিকেলও হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, মানে একটু পরে আজান দিয়ে দিবে, চা নাস্তা করব। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে। তো আজকে নাস্তাতে ছিল আম, ডিম আলুর চপ, ছোলা ভুনা করেছি। আসলে আমার এই রান্নাটা স্কিপ হয়ে গেছে, মানে আমি পরে খুঁজছিলাম বাট পাচ্ছিলাম না, তো এই কারণে শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে, তবে এটাও আমি আজকে রান্না করেছি। ছোলাটাও অনেক মজা হয়েছিল, ডিম আলুর চপটা অনেক মজা হয়েছিল। আম তো মাশাআল্লাহ কি বলবো, আমের কোনো তুলনা হয় না, মানে এটা আসলে আল্লাহর একটা রহমত, এই সিজনে আল্লাহর নিয়ামত, একদম আল্লাহর নিয়ামত, সত্যি কথা আল্লাহর নিয়ামত। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, আমাদের সঙ্গে আপনারাও চলে আসেন খাওয়া দাওয়া করতে। তো
তো ভিউয়ার্স, আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে, আমার যদি রান্না আপনাদের ভালো লাগে, আপনারা প্লিজ আমার পাশে থাকবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং কী কী রান্না আপনারা দেখতে চান আমাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।